বাড়িতে শুধু আমি আর আমার মা থাকতাম। রাত হলেই আমার বিধবা মায়ের ঘর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো। একদিন যেন আমি একটা লোককে মায়ের ঘরে ঢুকতে দেখলাম। আমার সন্দেহ হওয়ায় পরের দিন আমি ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে সেই লোকটা আমার মায়ের সাথে। আমার নাম আরাধনা। আমার 9 বছর বয়সেই আমার বাবা এই পৃথিবী ছেড়ে পরলোক যাত্রা করেন। বাবা কোনো একটা কাজে দিল্লি গিয়েছিল। কয়েকদিন পরে সেখান থেকে খবর এলো যে তিনি আর এই পৃথিবীতে নেই। সেখানে ভয়াবহ আগুন লেগেছিল, যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমাদের জন্য এই খবরটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ছিল। সবার মতো আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর আর যুবতী, কিন্তু তবুও তিনি দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিলেন। এই ব্যাপারটায় আমাদের পরিবারের সবাই একটু অবাক হয়েছিল, কারণ আমার মা তো বাবাকে ভালোবাসতই না, উল্টে তার সাথে সারাক্ষণ ঝগড়া করত। বাবার কোনো ভালো চাকরি ছিল না, আর আমার মা একটা ধনী পরিবারের মেয়ে। দাদু আমাদের সংসারের পুরো খরচ চালাতেন, আর সারাক্ষণ আমার বাবার উপর চেঁচাতেন। আমার মাও দাদুর সাথে মিলে বাবার উপর চেঁচাতেন। এসবের কারণে আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে থাকতেন। আমি প্রায় আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম, আর সব সময় খুব টেনশনে থাকতে দেখতাম। কখনো কখনো বাবা আমায় বলতো, আমি তোকে ভীষণ ভালোবাসি, তোর কারণেই এই ঘর সংসার ছেড়ে কোথাও যেতে পারছি না। আমি বাবাকে বলতাম, এই পৃথিবীর সব থেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের জন্য বাবাই তার কাছে সব কিছু। সে তার বাবা কোনো চোর হোক, ডাকাত হোক, বা আর যাই হোক না কেন, সেই তার সব। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, সেই সময় আমি খুবই ছোট। মাকেও আমি ততটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনো রকমে ভাবে আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু বাবার স্মৃতি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আমার অনেক সমস্যা ছিল, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমার কনফিডেন্টের অভাব। আমি কারোর সামনে ঠিকমতো কথা বলতে পারতাম না, কারোর সাথে ঠিকভাবে মিশতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এখন আমি এমবিএতে পড়াশোনা করছি। আমাকে প্রায় বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো, তাদের সাথে কথা বলতে হতো। কিন্তু আমি তাদের সামনে এত নার্ভাস হয়ে যেতাম যে আমার হাত পা কাঁপতে থাকতো। এতে সকলে অবাক হয়ে ভাবতো যে এ কি রকম মেয়ে, যে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। সবসময় আমার মনে হতো যে আমি এই পৃথিবীতে একা, আমার কেউ নেই। কিন্তু আমার মায়ের জীবনে বাবার মৃত্যুর কোনো রকম প্রভাব পড়েনি। মা সব সময় সেজেগুজে থাকতো, নিজের যত্ন নিত, মাঝে মধ্যেই বাইরে ঘুরতেও যেত। আমি এই সমাজ এবং আমার মায়ের থেকে সব সময় দূরে থাকতে চাইতাম। সেই কারণেই আমি বাড়িতে অতিথিদের জন্য যে ঘরটা বানানো হয়েছিল, সেই ঘরে সারাদিন চুপচাপ পড়ে থাকতাম। রাতে আমি সেই ঘরেই ঘুমাতাম। ঘরটা মেন বাড়ির বাইরে ছিল। সেই ঘরের ছাদটা খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণেই বর্ষার সময় ঘরের ছাদ দিয়ে জল পড়তো। তাই একদিন আমার মা বলল যে আমি যেন ওই ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে আসি, কারণ বাড়িতে অনেক ঘর ফাঁকা আছে। তাই আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভেতরে আসতে চাইছিলাম না, কিন্তু বৃষ্টি হলেই ঘরে জল পড়ে। এই একটা সমস্যার কারণেই আমাকে ভেতরে আসতেই হলো। আমার ঘরের সামনের যে ঘর, সেটাতে আমার মা থাকতো। আমার ঘর থেকে মায়ের ঘরের জানালা পরিষ্কারভাবে দেখা যায়। ছোটবেলায়ও আমি বাবা মায়ের সাথে এই ঘরেই থাকতাম, কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই ঘরে আসলেই তার কথা আমার মনে পড়তো। সে কারণেই আমি এই ঘর ছেড়ে বাইরের ঘরে থাকতাম। বাবার মৃত্যুর পরে আমি পুরো ডিপ্রেশনে ছিলাম। সেই কারণেই আমি প্রত্যেক সোমবার ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতাম। ডাক্তার আমাকে এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুতে হৃদয়ে গভীর আঘাত পেয়েছো, যা তোমার ভিতরে আতঙ্ক তৈরি করে। এই কারণেই তোমার শরীর খারাপ হচ্ছে, কিন্তু তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, কেননা সে তো এই পৃথিবীতে নেই। তোমাকে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল না রাখতে পারো, তবে তুমি মানুষের সাথে মিশবে কিভাবে, আর তুমি ঠিকই বা হবে কিভাবে? আমি নিজেই নিজেকে নিয়ে ভীষণ চিন্তায় থাকতাম। আমার বয়স এখন 20 বছর। আইন অনুযায়ী 18 বছর বয়সেই আমি সাবালক হয়ে গিয়েছি, কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পারতাম না।
তবে এখন আমাকে নিজের কাজ নিজেই করতে হবে, নিজের ভালো মন্দের চিন্তা নিজেকেই করতে হবে। এমনিতেও মায়ের উপর আমি খুব একটা ভরসা করি না। বাড়ির ভিতরে আসার পর থেকেই আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি, যে প্রতিদিন আমার মনে হয় মায়ের ঘরে কেউ একজন আছে। প্রথম রাতে ভেবেছিলাম এটা আমার মনের ভুল, কারণ এই সময় মায়ের ঘরে কে থাকবে, তাই আমি ব্যাপারটার দিকে তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পেলাম। যখন আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের কাছে গিয়ে দেখলাম তার ঘরের আলো জ্বলছে, এর মানে হলো আমার মা জেগে আছে। এরপরে আমি মায়ের ঘরের দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরে মা এমন ভাবে বাইরে এলো যেন মনে হচ্ছে তিনি সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছেন, অথচ তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে মনে হলো না যে তিনি ঘুমাচ্ছিলেন। আমি বললাম, তুমি জেগেছিলে? মা বলল যে, তুই এটা জিজ্ঞাসা করার জন্য আমাকে ঘুম থেকে ডেকে উঠালি, আমার ঘুমটা নষ্ট করলি। আমি বললাম, আমার ঘুম আসছিল না, তাই জেগেই ছিলাম। তোমার ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেরেছিলাম, তাই তো তোমাকে ডাকলাম। আমার কথা শুনে আমার মা বলল, তুই পাগল হয়ে যাসনি তো? কি সব ফালতু কথা বলছিস? আমি বললাম, তাহলে হয়তো তুমি ঘুমানোর সময় টিভি অফ করতে ভুলে গিয়েছিলে, তাই আমি হয়তো তারই আওয়াজ শুনেছি, আর তুমি ঘুম থেকে উঠে এক্ষুনি টিভি বন্ধ করে বাইরে এলে। আমার কথা শুনে আমার মা রেগে গেলেন। এদিকে মুখ ফসকে যা বলে ফেলেছি তাতে আমি লজ্জায় পড়ে গেলাম। মায়ের রাগ করা স্বাভাবিক, কারণ তার সঙ্গে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম, আর এরকম হবে না। সকালবেলা মা কাজের জন্য বেরিয়ে গেলে আমি মায়ের ঘরে গেলাম। মায়ের সাথে রাত্রে এভাবে কথা বলা আমার উচিত হয়নি। তাই মনে মনে ভাবলাম, আমি যদি মায়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দেই তাহলে মা খুশি হয়ে যাবে। এই ভেবে মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করলাম। প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার করা হয় আমি সেভাবে মায়ের ঘর পরিষ্কার না করে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে চেয়েছিলাম। আমি সবেমাত্র ঘর পরিষ্কার করা শুরু করেছি, এমন সময় আমার হাতে এমন একটা জিনিস এলো যেটার সাথে মেয়েদের কোনো সম্পর্কই নেই। এটা শুধুমাত্র ছেলেরাই ব্যবহার করে। সত্যি বলতে কি, এটা বিবাহিত ছেলেরা ব্যবহার করে, আর তা আমার মায়ের ঘরে, তাও তার বিছানার তোশকের নিচে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি জানি আমি এটার ব্যাপারে আমার মাকে জিজ্ঞাসা করতে পারবো না, কেননা জিনিসটা দেখেই আমার লজ্জা লাগছিল। কিন্তু এই জিনিসটা মায়ের ঘরে কিভাবে এলো? হঠাৎ আমি বাড়ির বাইরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম হয়তো মা এসে পড়েছেন, তাই ঘর পরিষ্কার না করেই আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে এলাম। এরপরে আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মাথা থেকে বের করে দিলাম। কয়েকদিন পরে আমি আমার মায়ের আর একটা সত্যি কথা জানতে পারলাম। সেটা হলো, আমার মায়ের ঘরে টিভি তো আছে, কিন্তু সেটা খারাপ, চলতো না। এই খবরটা আমাকে আমাদের বাড়ির চাকরানি বলেছিল। সে সপ্তাহে মাত্র একদিন করে কাজে আসতো। সেই আমাকে বলল যে এই টিভিটা তো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। তোমার মা টিভির মেকার দেখিয়েছিলেন, কিন্তু সে বলেছে যে এই টিভিটা ঠিক করতে অনেক টাকা খরচ হবে, তাই তোমার মা টিভিটা আর ঠিক করাননি। তিনি তো আমায় বলেও ছিলেন যে তুমি টিভিটা নিয়ে যাও, যদি ঠিক করাতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি তাকে বলেছিলাম যে আমার বরকে বলবো টিভিটা নিয়ে যেতে। আমি আমার বরকে কয়েকবার বলেছিলাম টিভিটা নিয়ে যেতে, কিন্তু আমার বর টিভিটা নিতে এলোই না। সে একেবারে কুড়ের বাচ্চা, কোনো কাজই করতে চায় না। চাকরানি তো তার নিজের সংসারের সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দিল, কিন্তু আমার ধ্যান অন্য জায়গায় পড়ে। যদি টিভি খারাপই হয় তাহলে তো আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কিভাবে পুরুষ মানুষের গলার আওয়াজ আসছিল? তাহলে কি মা আমাকে মিথ্যা বলছিল? আমি তো ছোটবেলা থেকেই এ বাড়িতে আছি, যদিও অনেকগুলো বছর বাইরের ঘরে কাটিয়েছি, কিন্তু এ ব্যাপারে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। যখন আমি ভিতরের বাড়িতে থাকতে এলাম তখনই এই সমস্ত জিনিস আমি জানতে পারলাম। আগে আমি বাইরের যে ঘরটায় থাকতাম সেটা বেশ ছোট ছিল। সেখানের বাথরুমটা বাড়ির বাইরে, অনেকটা পিছনের দিকে। শীতকালে আমাকে বাথরুম করতে বাড়ির বাইরে যেতে হতো। যদিও বাড়ির ভেতরে অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু মা কখনো আমাকে ভেতরের বাথরুম ব্যবহার করতে বলেনি। মা কখনো আমাকে বলেনি যে এই শীতের রাতে বাথরুমের জন্য তোর বাড়ির বাইরে যাওয়া ঠিক না, সর্দি কাশি লেগে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে, যদিও আমি তার একমাত্র মেয়ে।
এখন তো বাইরের ঘরটা ভেঙেই পড়েছে, তাই বাধ্য হয়ে মা আমাকে ভেতরে ডেকেছেন। এই বাড়িটা আমাদের দাদুর ছিল। বাড়িটা বহু পুরনো, যার একটা অংশ জানি না কিভাবে অন্য একজন কবজা করে নিজের নামে করে নিয়েছিল, বাকি অংশ আমাদের ছিল। বাড়িটা প্রায় 100 বছরের পুরনো, ইংরেজ আমলের। নতুন কেউ বাড়িটা দেখলে হতবাক হয়ে তাকিয়ে থাকতো। তারা বলতো, আমাদের একবার ভিতরে যেতে দাও, আমরা ঘরের ভেতরে দেখতে চাই। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকেই এই বাড়িটা দেখেছি, তাই আমার এই বাড়ির প্রতি খুব একটা মোহ নেই। আমার দাদু এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, কিন্তু তিনি ভালোই সম্পদ রেখে গিয়েছিলেন, যা দিয়ে আমাদের সংসার খরচ খুব ভালোভাবেই চলে যেত। মা বাড়িতে চাকরও রেখেছিলেন। একদিন আমার মা আমাকে বলল যে, তুই একটা অলস মেয়ে, সারা দিন শুয়ে বসেই দিন পার করছিস, এখন এখানে এসে আমার চুলের রং লাগিয়ে দে। আমি মাঝে মাঝে অবাক হয়ে এটাই ভাবতাম যে এই বয়সেও মা সেজেগুজে কাকে দেখাতে চায়। এত বছর ধরে বিধবা থাকার পরেও আমার মা সবসময় সেজেগুজে থাকতেন। তার এই বাহারি সাজ দেখে তাকে আমার একদমই ভালো লাগতো না। তিনি এমন ভাবে সেজে থাকতেন যেন তিনি সধবা। একবার তো পুজোতে মাকে হাতে মেহেন্দি করতে দেখেছি, কিন্তু কোনো বিধবার তো ইচ্ছাই করার কথা না এসব করার। আর যখন তার স্বামী বেঁচে নেই, তখন মেহেন্দি পরে তিনি কাকে দেখাবেন? আমার মা সেই সমস্ত কিছুই করতেন যা কিনা একজন সধবা মহিলা করেন। নিজের খুব যত্ন নিত। আর এবার যখন মায়ের চুল সাদা হতে লাগলো, তখন তো তিনি চুলে কালারও করলেন, সাথে মেহেন্দিও লাগালেন। ভালো গাঢ় রঙের শাড়িও পরতেন, নিজের হাত পায়ের নখে নেল পালিশ লাগাতেন। আমি একটা অবিবাহিত মেয়ে হয়েও নিজেও এত খেয়াল রাখতাম না যতটা আমার মা নিজের খেয়াল রাখতেন। আমি শুনেছিলাম আমার মা আর বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, তাই তো ভালোবাসার টানে বড়লোক মেয়ে আমার মা আমার গরিব বাবাকে বিয়ে করেছিলেন। না হলে দাদু এই সম্বন্ধ কোনো দিনই মেনে নিতেন না। তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন এবং ভীষণ শক্ত মনের মানুষ। রাতে আবারও মায়ের ঘর থেকে আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম, এটা কিসের আওয়াজ? কিছুক্ষণ শোনার পরে আমার যেন মনে হলো কোনো পুরুষ মানুষ কথা বলছে। আর আমার মা তার কথা শুনে হাসছিল, লজ্জা পাচ্ছিল। কথা শুনে মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের খুব প্রশংসা করছে, আর এতে আমার মা লজ্জা পাচ্ছে। আমি 100% শিওর যে ভিতরে কোনো পুরুষ মানুষ আছে। যাই হোক, চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন পরেই আমার বাবার বাৎসরিক কাজ। প্রথম থেকেই বাবার বাৎসরিক কাজের দিন আমার মন ভার হয়ে থাকতো। মনে হতো যেন আজকেই উনি আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। বাবার বাৎসরিকের দিন সকালে দেখলাম মা সেজেগুজে বাইরে বেরিয়ে এলো। আমি মাকে বললাম, আজকের দিনে অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিধবারা সেজে গুজে থাকলে তাদের স্বামীর আত্মা কষ্ট পায়। মা বলল, কি বলতে চাচ্ছিস তুই? আমি বললাম, বাবার আজ বাৎসরিক কাজ, আর আজ অন্তত নর্মাল ভাবে থাকো। তখন মা বলল, তোর বাবা অনেক দিন আগে মারা গেছে, তাই এখন এইসব বাৎসরিক টাৎসরিক করে কোনো লাভ নেই। কিন্তু আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো কিছু পরিবারকে সাহায্য করব। মা বলল, যা তাহলে তাই করগে। আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? মা বলল যে, আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি। আমি বললাম, আজ তোমার স্বামীর বার্ষিক কাজ, আর তুমি আজকে তোমার বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছ? মা বলল যে, বার্ষিক কাজ প্রত্যেক বছর হয়, কিন্তু বিয়ে প্রত্যেক বছর হয় না। যে মারা গেছে তার জন্য আমি আমার এত ভালো বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তারা খুব বড় লোক, আর তারা শহরে থাকে। আমি তার বড় ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাই। সব শুনে আমি মাকে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজেগুজে বিয়ে খেতে গেছো, তখন তারা তোমার সম্বন্ধে কি ভাববে? তারা তো তোমাকে অমানুষ ভাববে। আমার কথা শুনে মা বলল, তুই ভীষণ বাজে হয়ে গিয়েছিস, খবরদার বলছি, এরপরে তুই যদি আমার সামনে এই ধরনের বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বাবা তো এরকম ছিল না, জানি না তুই কার মতো হয়েছিস। আমি বললাম, তিনি তোমার স্বামী আর আমার বাবা ছিলেন, আর তার জন্য তো তোমার একটুখানি সময় বের করা উচিত। কিন্তু তুমি না তো আমার পরোয়া করো, না তো বাবার পরোয়া করো। কে থাকলো আর কে গেল তাতে তোমার কি যায় আসে? এই ভাবতো মা কোনো কথার জবাব না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি ওই রাতেই আমি কিছু এমন দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল।
রাত্রে আমার ঘুম আসছিল না বলে আমি জেগেছিলাম। এই দিনটিতে এমনিতেও আমার ঘুম আসতো না। আজকের দিনটা আমার জীবনের সব থেকে বাজে দিন। আমি যেন মায়ের ঘরের জানালা দিয়ে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম। আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতে লাগলাম। মোটামুটি ৩-৪ মিনিট পরে আমার মা দরজা খুলল। আমি শিওর ছিলাম এই ঘরে যে ছিল সে বাইরে বেরোতে পারেনি, ঘরেই আছে। আমি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছিল, কারণ ঘরের ভেতরে কেউ নেই। আমি ঘরের চারিদিকে দেখলাম কিন্তু কেউ সেখানে নেই। তাহলে সেই লোকটাকে আমি ঘরের ভেতরে দেখলাম, সে গেল কোথায়? তাই কথা ঘোরানোর জন্য আমার মাকে বললাম বাথরুমে যেতে হবে, কিন্তু বাইরের নল দিয়ে জল পড়ছে না, তাই তোমার বাথরুমে যাওয়ার জন্য এসেছি। এরপর আমি বাথরুমে ঢুকে সেখানে কাউকে দেখতে পেলাম না। আমি অবাক হয়ে ভাবছি, লোকটার ছায়া দেখলাম, তার আওয়াজ শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে আমার মায়ের সাথে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি এমনি এমনি বলেছিলাম যে আমার বাথরুমের কল খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসেছি। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবারও আমার মায়ের ঘর থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগলো। আমি মনে মনে ভাবছি, হয় আমার মা পাগল হয়ে গিয়েছে, অথবা আমার মায়ের ঘরে কেউ না কেউ তো নিশ্চয় আছে যার সাথে মা কথা বলছে। কোনো একটা ব্যাপার তো নিশ্চয় আছে। আর তা না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূত প্রেত আছে যে আমাকে দেখলেই অদৃশ্য হয়ে যায়। কেননা কোনো মানুষের পক্ষে এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না। আর বেরোবেই বা কোথা দিয়ে? ঘরের দরজা দিয়ে যেতে পারবে আর না, কারণ আমি দরজা দিয়ে ঢুকেছি। আর জানালা দিয়েও যেতে পারবে না, কারণ জানালাটা খুবই ছোট। এসব চিন্তা করতে করতে আমার মাথায় যন্ত্রণা হতে শুরু করলো। আর আমি এইসব কথা কাউকে বলতেও পারছিলাম না। এতদিন আমি চিন্তায় ছিলাম এটা ভেবে যে কেন আমার মা এতদিন বিয়ে করেননি, আর বিয়ে না করেও তিনি সবসময় এত খুশি থাকেন কি করে। আমি এতদিন ভাবতাম আমার মা বুঝি এখনো বাবাকে খুব ভালোবাসেন, সেজন্য আমার মা অন্য কোনো পুরুষকে বিয়ে করেননি। কিন্তু এখন তো বুঝতে পারছি যে নিশ্চয় আমার মায়ের অন্য কোনো ব্যাপার আছে। তার জীবনেও হয়তো কেউ আছে, আর সে হয়তো আমার মায়ের সাথে খুব বাজে কাজ করে। না হলে সে রাতের বেলা ঘরের মধ্যে কি করে? আমার প্রমাণ দরকার, কেননা আমি আমার মাকে বোঝাতে চাই যে আমি এখন আর বাচ্চা নই। আমি সমস্ত কিছু বুঝতে পারি, আর যার বিবাহযোগ্য মেয়ে আছে তার এসব মানায় না। যদি এমনটা সত্যি হয় তাহলে আমি আর এখানে থাকতাম না, এখান থেকে অন্য কোথাও চলে যেতাম, কেননা আমি এইভাবে এখানে থাকতে পারবো না। এসব চিন্তাতেই রাতে আমার ঘুম আসতো না। মায়ের ঘরের রহস্য জানার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। আমি মায়ের ঘরে যেতে পারতাম না, তাই আমাকে বুদ্ধি খাটিয়ে এমন একটা প্ল্যান বানাতে হবে যাতে ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। শেষ পর্যন্ত আমার মাথায় এমন একটা প্ল্যান এসে গেল যেটাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই, আর আমি যেটা ভাবছি সেটা যদি না হয়, তবে আমি আমার মার চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাব। কিন্তু অন্তত পক্ষে আমি সত্যিটা তো জানতে পারবো। আর এমনিতে আমি শিওর ছিলাম যে মায়ের চোখে আমি ছোট হব না, বরং তিনি আমার চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাবেন। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে কি কি করতে হবে। বিকেলবেলা আমি আমার মাকে বললাম যে আজ আমি এক বন্ধুর বাড়িতে পড়তে যাব, আর আমি রাতে ওখানেই থাকবো। আমার মা বলল যে ঠিক আছে, খুব ভালো কথা, মন দিয়ে পড়াশোনা করো। মনে হয় আমার মা খুশি হয়েছিল যে আমি রাত্রিতে বাড়িতে থাকবো না। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং কিছু পরে মাকে ফোন করলাম যে আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। যদিও আমি বাড়ি থেকে কোথাও না গিয়ে বাড়িতে লুকিয়েছিলাম। আমার মা বলল ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে বাড়িতে ফিরে আসিস, তাড়াহুড়ো করার দরকার নেই। কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়িতে যাইনি, আমি তো আমার মায়ের ঘরেই লুকিয়ে আছি। আর এমন জায়গায় লুকিয়েছি যে ঘরে মা কি করে সেটা আমি দেখতে পেলেও মা আমাকে দেখতে পাবে না। কিছুক্ষণ পরে মা ঘরে এসেই সাজগোজ শুরু করলো। এরপর ঘরের মধ্যে এমন ঘটনা ঘটলো যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা অনেক কষ্টে
মেঝে থেকে কার্পেট সরালো, কেননা কার্পেটটা খুব ভারী। কার্পেট সরানোর পরে তার নিচে যা দেখলাম সেটা দেখে আমার মাথা ঘুরতে লাগলো। কার্পেটের নিচে একটা দরজা ছিল। আমার মা সেই দরজাটা টেনে খুললো, আর মা দরজা খোলার সাথে সাথেই সেখান থেকে একটা লোক বেরিয়ে এলো। আর লোকটা বেরিয়ে আসার সাথে সাথে আমার মা তাকে জড়িয়ে ধরলো। এটা দেখে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার যেন মনে হলো যে আমি মাথা ঘুরে পড়ে যাব, কেননা ওই লোকটা আর কেউ না, সে আমার বাবা, যে কিনা অনেক বছর আগেই মারা গিয়েছিল। তাহলে আমার বাবা এখনো জীবিত কিভাবে? আমি বাবাকে দেখে হতভম্ব হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারা দুজনে আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি থাকতে না পেরে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা আমাকে কিছুক্ষণ আদর করে তারপরে জিজ্ঞাসা করলো, কেমন আছিস মা? আমি বললাম, বাবা তুমি বেঁচে থাকতেও মরার নাটক কেন করেছিলে? আমার বাবা বলল, সোনা মা আমার, আমরা খুব গরিব ছিলাম, আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, আর সেটা হলো আমার জীবন বীমা, যেটা আমার বাবা বেঁচে থাকতে আমার নামে করেছিলেন। সেই জীবন বীমার টাকা পাওয়ার জন্য এই দুনিয়ার সামনে আমাকে মরে যেতে হয়, আর আমি মরে গেলেই জীবন বীমার থেকে 1 কোটি টাকা পাওয়া যেত। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোর দাদুর সব কিছু বিক্রি করে শেষ হয়ে গিয়েছিল, তাই তোদের ভালোভাবে রাখার জন্য আমাকে এই নাটক করতে হয়। এরপরে সকলের সাথে সাথে জীবন বীমার লোকেরাও বিশ্বাস করেছিল যে আমি মরে গিয়েছি, তাই তারা তোর মাকে 1 কোটি টাকা দিয়ে দেয়। আর আমরা কোনো কাজ না করেই সুখের সাথে জীবন উপভোগ করতে থাকলাম। আমি তোর মায়ের কাছেই থাকতাম সব সময়, আর আমাকে কোনো কাজও করতে হয় না। এর নিচে আমার ঘর আছে, টিভি আছে, আমি আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি। এই একটা বুদ্ধি খাটিয়ে এত টাকা পেলাম, যা আমি সারা জীবন কাজ করেও ইনকাম করতে পারতাম না। আমি আমার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, তোমার মৃত্যুতে আমি এতটাই দুঃখ পেয়েছিলাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা রোগীতে পরিণত হয়েছি, আর তুমি এই ভেবে খুশি থেকেছো যে তুমি খুব বড় দান মেরেছো, কিন্তু তুমি এই দুনিয়াতে সব থেকে বড় বোকামি করেছো। আমার বাবা আমাকে বলতে লাগলো যে তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি এইসব করেছি। তোর পড়াশোনার সাথে সাথে তোর যাবতীয় খরচ তুই সময় মতোই পেয়েছিস, কোনো দিন কোনো কিছুর অভাব তোকে হতে দেয়নি। যদি আমি এইসব না করতাম তাহলে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাই কষ্টকর হতো। আমি আমার বাবাকে অবাক করে দিয়ে বললাম যে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি 3 বেলার পরিবর্তে 1 বেলা খাবার খেয়ে থাকতাম, কিন্তু কখনোই নিজেকে সারা জীবনের জন্য জেলের মধ্যে বন্ধ করে রাখতাম না। তুমি নিজের সাথে সাথে আমার জীবনটাকেও নষ্ট করে দিয়েছো। আমি তোমার কথা ভেবে ভেবে কত রাত জেগে কাটিয়েছি, লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। তোমার কথা ভেবে ভেবে আমি আমার জীবনের কি অবস্থা করেছি দেখো। তোমার কথা ভেবে আমার এরকম করাই উচিত হয়নি। এবার আমার আত্মবিশ্বাস আমি ফিরে পেয়েছি। এবার ধীরে ধীরে আমার সমস্ত দোষ ত্রুটি কেটে যাবে। এবার আমি বুঝে গিয়েছি যে আমার জীবন নিয়ে আমাকে কি করতে হবে। বন্ধুরা, আমার বাবা হয়তো ভেবেছিলেন যে টাকা দিয়েই সব হয়, কিন্তু আসলে টাকা দিয়ে অনেক কিছু হয় না। টাকা দিয়ে সুখ কেনা যায় না। তাই সবাইকে বলবো, টাকার মোহে পড়ে সবাই এরকম আমার বাবার মতো করবেন না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।